আমি সুমন আছি আপনাদের সঙ্গে। আপনারা শুনছেন বাংলা অ্যানিমেটেড হরর স্টোরিজের ৮৫ নম্বর এপিসোড। যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন এবং ভৌতিক ও রোমাঞ্চকর সত্য ঘটনা পছন্দ করেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা প্রতিদিন রাত ৯টায় নতুন নতুন ভৌতিক ঘটনা এবং মানুষের সঙ্গে ঘটে যাওয়া বাস্তব সত্য ঘটনা তুলে ধরি। আপনার জীবনে ঘটে যাওয়া কোনো সত্য ভৌতিক ঘটনা বা আপনার শোনা সেরা ভৌতিক গল্প পাঠাতে পারেন বাংলা অ্যানিমেটেড হরর স্টোরিজ @gmail.com এই ইমেলে। অবশ্যই বাংলায় লিখবেন। আপনার ঘটনা নির্বাচিত হলে আমরা সেটি আমাদের পরবর্তী এপিসোডে তুলে ধরব। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি দিয়েছেন তার নাম আনোয়ার ভাই। ওনার বাড়ি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের বকচর গ্রামে। ওনার পাঠানো একটি ঘটনা। তো চলুন ঘটনায় চলে যাই। যিনি দিয়েছেন ঘটনাটি, আনোয়ার ভাইয়ের ছোট ভাইয়ের ওয়াইফের নাম হচ্ছে তানজিম। উনিও কিন্তু আফনান দ্য ওয়ার্ল্ডের ঘটনাগুলো রেগুলার শোনেন। এই যে তানজিম আপু, ওনার খালাতো ভাইয়ের নাম হচ্ছে স্পন্দন, আর এই খালাতো ভাইয়ের ওয়াইফের নাম হচ্ছে ফারিহা। মূলত এই যে তানজিম আপু, উনি এই ফারিহার কাছ থেকে আর হচ্ছে স্পন্দন ভাইয়ের কাছ থেকে ঘটনাটি শুনেছিলেন। তো এই যে ফারিহা ভাবির আম্মুর বান্ধবীর মেয়ে, যার নাম হচ্ছে রোজা, একটা অংশ তার সাথে ঘটেছে, আর আরেকটা অংশ ফারিহা ভাবির পরিবার, ফারিহা ভাবি ওনাদের সাথে ঘটেছে। যে স্থানে ঘটেছে সেই স্থানটা কিন্তু বেশ পরিচিত একটা জায়গা। ঘটনাটি ফারিহা ভাবির বিয়ের আগে ঘটেছিল। ওই সময় ফারিহা ভাবির বাসা ছিল নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জে তার পরিবারের সাথেই তার বেড়ে ওঠা। ফারিহা ভাবির আরও ২ বোন রয়েছে, অর্থাৎ ওনারা ৩ বোন ১ ভাই, মোট ৪ ভাই বোন। ভাই বোনদের মধ্যে ফারিহা ভাবি সবার ছোট এবং আদরের। ২০১৬ সালে ফারিহা ভাবি তখন ক্লাস 6-এ পড়তেন। তখন নারায়ণগঞ্জ জেলার পাগলার নূরবাগ নামক একটি স্থানে একটি বাসায় ওনারা ভাড়া থাকতেন। ওনারা যে বাসায় ভাড়া থাকতেন সেই বাসাটা ছিল ওয়াল শেড আর কি। তো বিল্ডিং করলে উপরে যেমন ঢালাই দেয়া হয়, উপরে ঢালাইয়ের পরিবর্তে ছিল টিন। ওয়াশরুম ছিল ঘরের বাইরে। তখন বাড়ির পাশে একটি ছোট মসজিদ ছিল, নাম নূরবাগ জামে মসজিদ। ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে মসজিদটি ভেঙে আরও বড় করা হয়। ওখানকার লোকমুখে শোনা যেত, অনেক বছর আগে কোনো এক বড় বুজুর্গ ব্যক্তি অনেকগুলো দুষ্টু জিনকে কোনো একটি পাত্রে বন্দি করে এই মসজিদটি করার আগে এখানে একটা ফাঁকা জায়গা ছিল, সেখানে পুঁতে রাখে। এই জিনগুলো ওই এলাকাতে বেশ তাণ্ডব চালাতো, কারো কথা শুনত না, মানুষদেরকে বিরক্ত করত। এরপর মূলত ওই বুজুর্গ ব্যক্তি এই ভয়ঙ্কর পদক্ষেপটা নিতে বাধ্য হন। কিন্তু যখন পূর্বের মসজিদটি ভেঙে নতুন করে মসজিদটির আরও সম্প্রসারণ করা হয়, তখন তো আরও কিছু জায়গা খনন করা হয়। তখন হয়তোবা ওই জিনগুলো মুক্তি পেয়ে গিয়েছিল। এরপর থেকে নাকি আশেপাশে আবার ওই সমস্যা শুরু হয়ে যায়। এই মসজিদের আশেপাশের এলাকাতে যে সমস্ত ঘরবাড়িগুলো ছিল, সেখানে জিনেদের উপদ্রব বেড়ে যায়। ফারিহা ভাবিদের বাসায়ও ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করে। ওনারা ওই বাড়িতে 5টি ফ্যামিলি মিলেমিশে বসবাস করতেন। অনেকের সাথেই নাকি টুকটাক ভয়ঙ্কর ঘটনা ঘটে, কিন্তু সবচাইতে বেশি প্রভাব পড়ে ফারিহা ভাবি এবং ওনার আম্মুর বান্ধবীর মেয়ের উপরে, যার নাম হচ্ছে রোজা। তো তারাও কিন্তু ওই একই বিল্ডিং বলতে এটা তো আসলে চতুর্দিকে ওয়াল, উপরে টিন। তো ওখানে বেশ কয়েকটা পরিবার তো আছে, 5টা পরিবার। তো তার মধ্যে একটা পরিবার ওনারা, অর্থাৎ এই যে ফারিহা ভাবির আম্মুর বান্ধবীর পরিবার আর কি। তো এই যে রোজা, সে কিন্তু ওই সময় ক্লাস 6-এ পড়তো, অর্থাৎ এই ফারিহা ভাবির সমবয়সী, সমক্লাসের আর কি। একদিন রাতে রোজা ঘুম থেকে উঠে ওয়াশরুমে যাওয়ার জন্য, যখন রোজা ওয়াশরুমে যাওয়ার জন্য বাইরে গিয়েছে, তখন রোজার চিৎকার দিয়ে ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। সবাই রোজার চিৎকার শুনে বাইরে গিয়ে দেখে সে অজ্ঞান হয়ে পড়ে আছে। সবাই তাকে রুমে নিয়ে আসে। সকালবেলা রোজার জ্ঞান ফেরে। রোজার আম্মু রোজাকে জিজ্ঞেস করে যে কি কারণে সে চিৎকার দিয়েছে, কেনই বা সে অজ্ঞান হয়ে গিয়েছিল। তখন রোজা বলে সে যখন ওয়াশরুমের দিকে যাচ্ছিল, তখন ওয়াশরুমের সামনে অদ্ভুত আকৃতির একটি অবয়বকে দাঁড়িয়ে থাকতে দেখে। এই আকৃতিটা এতটাই ভয়ঙ্কর ছিল যে রোজা, সে তো ছোট মানুষ, ক্লাস 6-এ পড়ে, কতই বা বয়স, সে মারাত্মক ভয় পেয়ে যায়। ওখানেই চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন রোজার আম্মুকে বলে, এগুলো কিছু না, তোমার মনের ভুল, তোমার চোখে তো ঘুম ছিল, ওই সময় ঘুম চোখে উঠে চলে গেছো, এই কারণে হয়তো উল্টাপাল্টা কিছু দেখেছো। এর কিছুদিন পর রোজার পরীক্ষা শুরু হয়।
রোজা যখন আবার বারান্দায় যাবার জন্য সামনে এক পা দিয়েছে, তখন তার কানে ফিস ফিস করে কেউ একজন ভয়ঙ্কর কণ্ঠে তার নাম ধরে ডাকে, এই রোজা, এইভাবে ডাকে, কিন্তু ফিস ফিস করে। রোজা এই কণ্ঠ শোনার পর এক দৌড়ে ঘরের ভেতরে এসে দরজা বন্ধ করে দেয়। এই ঘটনার পরদিন থেকে রোজার শরীর খুবই দুর্বল হয়ে পড়ে, অর্থাৎ রোজা মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। প্রচণ্ড জ্বর আসে, আর রাত হলে প্রচণ্ড চিৎকার করত, আর ঘুমের মধ্যে অচেনা এক ভাষায় কথা বলতে শুরু করে রোজা। মানে এই ভাষা অন্য কোনো দেশের ভাষা হতে পারে বা অন্য কোনো অঞ্চলের ভাষা হতে পারে, তবে সেটা যে বাংলা ভাষা না এটা নিশ্চিত। বা বাংলাদেশের কোনো অঞ্চলে এই ধরনের লোকাল ল্যাঙ্গুয়েজও ইউজ করা হয় না। এগুলো দেখে রোজার আম্মু রোজাকে হসপিটালে নিয়ে যায়। ডাক্তার সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করে বলেন রোজার কোনো রোগ নেই, শারীরিক বড় কোনো সমস্যাও নেই, এটি হয়তো অতিরিক্ত রাত জেগে লেখাপড়ার কারণে হচ্ছে। ডাক্তার কিছু ওষুধ দিয়ে বলেন যে এই ওষুধগুলো ঠিকঠাক মতো খাওয়ালে সে ঠিক হয়ে যাবে। এরপর ডাক্তার তাদেরকে বাসায় পাঠিয়ে দেন। বাসায় ফেরার পর থেকে রোজার অবস্থা আরও খারাপ হতে থাকে। ওষুধ খাওয়ার পরও সে রাতে ঠিকমতো ঘুমাতে পারত না। মাঝরাতে হঠাৎ করে ঘুম থেকে উঠে বসত এবং বসে দরজার দিকে তাকিয়ে থাকত এবং দেখত সেখানে একটি কালো অবয়ব দাঁড়িয়ে তার দিকে নাকি তাকিয়ে আছে। রোজা ভয় ভয় বলত, কে ওখানে, ওখানে কে দাঁড়িয়ে আছে? তার পরপরই নাকি ওই অবয়বটি চলে যেত। এরকম কিন্তু কয়েক রাত ঘটেছে, এক রাতে এরকম ঘটনা ঘটে। এর পরের দিন সকালবেলায় এই বিষয়টা আবারও বলে, অর্থাৎ যে কয়েকবার ঘটেছে সে তো তার পরিবারকে বলেছে। আবারও যখন বলে তখন তার মা তার মেয়ের এটা কোনো মানসিক সমস্যা না ভেবে দ্রুত ওখানকার এক হুজুরের কাছে নিয়ে যান। হুজুর রোজাকে দেখেই বুঝে যান যে তার উপর কোনো খারাপ জিনের নজর পড়েছে। এরপর হুজুর রোজাকে কিছু সূরা পড়ে ঝাড়ফুঁক করে দেন। পানি পড়া, তারপর কালো জিরা, এগুলো সহ আরও 3টি তাবিজ দেন এবং বলেন এই পানি পড়া আর কালো জিরা খাওয়াতে, তাবিজ সবসময় সাথে রাখতে, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। এর কিছুদিন পর থেকে রোজা ধীরে ধীরে সুস্থ এবং স্বাভাবিক হতে থাকে আল্লাহর রহমতে। এরপর অনেকদিন কেটে যায়, রোজা পরীক্ষায় পাশ করে ক্লাস 7-এ ওঠে। এরপরে রোজার সাথে আর তেমন কোনো ঘটনা ঘটেনি আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। এবার আসি ঘটনার দ্বিতীয় অংশে। এই ঘটনার কিছুদিন পর স্পন্দন ভাইয়ের ওয়াইফ ফারিহা ভাবির যিনি বড় ভাই, যার নাম হচ্ছে নাহিদ, তার সাথে একটি ঘটনা ঘটে। একদিন রাতে সবাই যখন ঘুমাচ্ছিল, রাত তখন আনুমানিক 2টোর মতো বাজে, এই ফারিহা ভাবির মায়ের কণ্ঠে কে যেন ফারিহা ভাবির বড় ভাইকে ডাক দেয়। নাহিদ ভাইয়ের ঘুম হালকা ছিল, যার জন্য সে 1-2বার ডাক দেয়াতেই ঘুম থেকে উঠে পড়ে। সে ঘুম ঘুম চোখে শোনে যে তার মায়ের কণ্ঠেই তাকে ডাকছে, এই নাহিদ ওঠ, নাহিদ ঘুম থেকে ওঠ, আর কত ঘুমাবি, উঠে দোকান খুলতে যা। বলে রাখা ভালো, ফারিহা ভাবির বাবা কিন্তু ব্যবসায়ী ছিলেন। নাহিদ ভাইয়ের মায়ের কণ্ঠে ডাক দিয়ে বলছে তোর বাবার শরীর অসুস্থ, সে আজ দোকান খুলতে পারবে না। এরপর যখন নাহিদ ভাই দরজা খুলে বাইরে বের হয়েছে, ঘুম চোখেই দেখে তার মায়ের মতোই দেখতে একজন তার সামনে দাঁড়িয়ে আছে। নাহিদ ভাই বলেন, কি ব্যাপার মা, এত ডাকাডাকি করছো কেন? তখন তার মা বলে, যা দোকানে যা, তোর বাবা অসুস্থ। এরপরে নাহিদ ভাই যখন দোকানের চাবি হাতে নিয়ে বের হচ্ছিল, তখন সে খেয়াল করে মেইন গেটে তখনও তালা দেয়া। ওদিকে নাহিদ ভাইয়ের মা বলছিল যে যা গেটের চাবি নিয়ে আয়। এরপর যখন নাহিদ ভাই চাবি নিতে তাদের ঘরে যাচ্ছিল, তখন সে খেয়াল করে তার মা বাবার ঘরের দরজা এখনো বন্ধ। এর মানে তার মা বাবা তখন ঘুমাচ্ছিলেন। নাহিদ ভাই এই কাহিনী দেখে মারাত্মক ভয় পেয়ে যান। তখন তিনি চিন্তা করেন, এখন তো অনেক রাত, তাহলে আমাকে আমার মায়ের রূপ ধরে কে ডাক দিল, আর আমি কাকেই বা দেখলাম, আর কার সাথে কথা বললাম? এই চিন্তা করতে করতে যখন পেছন ফিরে তিনি তাকান, তখন দেখেন তার মায়ের রূপ ধরে যে এতক্ষণ ডাকছিল, আসলে সে তার মা না, এটি ভয়ঙ্কর কালো একটা অবয়ব। চোখ দুটো ছিল অনেক বড় বড়, লাল বর্ণের। এটা দেখে নাহিদ ভাই সাথে সাথে চিৎকার করে ওঠেন। তার হাত পা ঠান্ডা হয়ে যায়, শরীর অবশ হয়ে যায়। এর 30 সেকেন্ড পরে উনি অজ্ঞান হয়ে পড়ে যান। নাহিদ ভাইয়ের চিৎকার শুনে সবাই ঘুম থেকে জেগে যায়। বের হয়ে দেখে নাহিদ ভাই অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে আছে। সবাই মিলে তাকে ওঠায়, চোখে পানি ছিটায়। তার যখন জ্ঞান ফেরত আসে, সাথে সাথে উনি তো কান্নাকাটি শুরু করছেন। কাঁদতে কাঁদতে সবাইকে কথাগুলো বলেন যে আমার সাথে এই ঘটনা ঘটেছে, আর আমার মায়ের রূপ ধরে আসছিল, আমাকে ডাকাডাকি করছে, আমি তার সাথে কথাও বলছি। তখন তার পরিবারের সবাই নাকি তার কথা আসলে বিশ্বাস করতে চায় না, উল্টো তার উপর সবাই
ফারিয়া ভাবি তো ছোট মানুষ, উনি মনে করছিলেন যে এটি হয়তোবা স্বাভাবিক কোনো বাতাস। পরের দিন সকালবেলা যখন ফারিয়া ভাবি ঘুম থেকে ওঠেন তখনই লক্ষ্য করেন ওনার শরীর তখনও ভার হয়ে আছে। যখন ফারিয়া ভাবি ওনার মাকে বলেন যে গতকাল রাতে আমার শরীরে ঠান্ডা বাতাস লেগেছিল, এরপর থেকে আমার শরীর ভার হয়ে গেছে, তো তখন ওনার মা মনে করেন বোধহয় স্কুলে না যাওয়ার জন্য বাহানা করছে। সারাদিন একইভাবে কাটে। রাতে খাওয়া দাওয়ার পর ফারিয়া ভাবি বলেন যে আজকে উনি ওনার বাবার সাথে ঘুমাবেন। ওনারা সবাই ঘুমিয়ে পড়েন। রাত 3টার দিকে ইলেকট্রিসিটি চলে যায়। তখন ফারিয়া ভাবি বাবা কি করে একটু বাইরে বের হয়েছেন। দরজাটা তখন খোলা ছিল। হঠাৎ ফারিয়া ভাবির ঘুম যখন ভাঙে, ঘুম ভাঙার পর উনি যখন দরজার দিকে তাকিয়েছেন তখন উনি দেখেন দরজার সামনে কালো একটি অবয়ব দাঁড়িয়ে আছে। এই অবয়বটির চেহারাটা ছিল নিকষ কালো, চোখ দুটো ছিল বেশ বড় বড়, রক্তবর্ণের রাগান্বিতভাবে তার দিকে তাকিয়ে আছে। এটা দেখে ফারিয়া ভাবি প্রচন্ড ভয় পেয়ে যান। ফারিয়া ভাবি এতটাই ভয় পেয়ে গিয়েছিলেন যে সাথে সাথে চোখ বন্ধ করে মনে মনে 3 কুল অর্থাৎ সূরা ইখলাস, ফালাক, নাস এটা পড়ছেন। একবার পড়া শেষ করার পর অর্থাৎ সূরা ইখলাস পড়েছেন, ফালাক পড়েছেন, নাস পড়েছেন। এরপর যখন চোখ খুলেছেন সাহস করে তখনই দেখেন কিছুই নেই, সবকিছু স্বাভাবিক। পরের দিন সকালবেলা ফারিয়া ভাবি ওনার মাকে সব ঘটনা খুলে বলেন। ওনার মা এটা বিশ্বাস করতে চান না, ভাবেন যে ওই যে রোজা যে মেয়েটার সাথে সমস্যা হয়েছিল, তারপরে যে নাহিদের সাথে সমস্যা হয়েছিল, নাহিদের সাথে সমস্যা হয়েছে, এগুলো শুনে এই মেয়েটা বানিয়ে বানিয়ে কিছু একটা বলছে যাতে করে স্কুলে যেতে না হয়। তাই ফারিয়া ভাবির মা ওনাকে খুব সুন্দর করে বুঝিয়ে বলেন যে বোধহয় তোমার বড় বোন নাহিদা, তারপরে যে রোজা তোমার বান্ধবী, তার ঘটনা শুনেছ, তোমার বড় ভাই নাহিদের সাথে যে ঘটনা ঘটেছে এটা শুনেছ, এটা নিয়েই মনে হয় তুমি স্বপ্নে কিছু একটা দেখেছ, এগুলো বাস্তবে না। তখন ফারিয়া ভাবির মা বলেন যে তোমাকে আজ রাত থেকে তোমার কোমরে একটা ওড়না বেঁধে দেবো সূরা পড়ে। তারপর রাতে যখন ঘুমের সময় হয় ফারিয়া ভাবি ওনার মায়ের কাছে যান, ওড়না বেঁধে দিতে বলেন। পরের দিনই সত্যি সত্যি ওড়নায় কিছু একটা পরে ফারিয়া ভাবির কোমরে বেঁধে দেন। এরপর ফারিয়া ভাবি এগুলো দেখেননি। এভাবে প্রতিদিন ফারিয়া ভাবির মা ফারিয়া ভাবিকে সূরা পড়ে ওড়নাটি ওনার কোমরে বেঁধে দেন। দেখতে দেখতে রমজান মাস চলে আসে। পুরো রমজান মাসে আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবেই কাটে, কোনো সমস্যা হয়নি। রমজান মাসে ফারিয়া ভাবি বা ওনার পরিবারের কেউই সেভাবে ওই কালো অবয়বটাকে দেখেছেন বলে ওনারা মনে করতে পারেন না। তখন পরিবারের সবাই ভাবতে থাকেন যাক আলহামদুলিল্লাহ এই সমস্যা থেকে আমরা বের হয়ে আসতে পেরেছি। তো যেহেতু পুরো রমজান মাসে এই ধরনের সমস্যা হয়নি, ফারিয়া ভাবি চিন্তা করেছেন যাক এখন তো সমস্যা নাই। উনি আস্তে আস্তে এই ওড়না বেঁধে ঘুমানোর অভ্যেসটা ছেড়ে দিয়েছেন। একদিন করতেন, 3 দিন করতেন না, আবার দেখা গিয়েছে যে পরপর 2 দিন করেছেন, 1 সপ্তাহ করেন নাই। এরপর দেখা গেল যে আসলে আর কিছু হচ্ছেই না। তখন ফাইনালি চিন্তা করলেন ধর এখন আর এগুলো নিয়ে কোনো সমস্যা নেই, ওড়না আর কষ্ট করে প্রতিদিন রুটিন করে বাঁধতে হবে না। এরপর উনি এই ওড়না বাঁধাটাও ছেড়ে দেন, অর্থাৎ ওনার মা দোয়া পরে কোমরে ওড়না বেঁধে দিত এটা ছেড়ে দেন। ঈদের চাঁদ রাত অর্থাৎ পুরো রমজান মাসের কথা বলছি আর কি। তখন চাঁদ রাতে এই যে রোজা আপুর বাবা সারা রাত কাজ করায় বাসায় আসতে পারেননি। তাই এই যে রোজা আপু সে ফারিয়া ভাবিকে বলে যে তুই আজকে আমার সাথে ঘুমা। ফারিয়া ভাবির মা তাতে কোনো আপত্তি করেননি। চাঁদ রাতে সাধারণত মেয়েরা যা করে হাতে মেহেদি দেয়। মেহেদি দেওয়া শেষ হলে দুজনেই ফ্লোরে আবার ঘুমিয়ে পড়েছে বা শুয়ে পড়ে আর কি। তো কিছুক্ষণ পর হঠাৎ করে ফারিয়া ভাবির ঘুম ভেঙে যায়। বুকের ভিতরে কেমন যেন ধকধক করে ওঠে। চোখ মেলে তাকিয়ে দেখে তাদের পায়ের সামনে যে টেবিলটা রাখা ছিল ওই টেবিলের উপর সেই কালো অবয়বটা বসে আছে, বড় বড় রক্তবর্ণের চোখ নিয়ে। চারপাশ নিস্তব্ধ, পুরো রুম অন্ধকার, কিন্তু তারপরেও সেই অবয়বটা অদ্ভুতভাবে স্পষ্ট দেখা যাচ্ছে। ফারিয়া ভাবি ভয়ে চিৎকার করতে যাবে, তখনই রোজা শক্ত করে তার হাত চেপে ধরে ফিসফিস করে বলে, চুপ, কোনো শব্দ করিস না। পাশে থাকা রোজার এই কথা শুনে ফারিয়া ভাবি একদম নিঃশ্বাস বন্ধ করে চুপ করে আছেন। কয়েক সেকেন্ড পর সেই অবয়বটা ধীরে ধীরে বসা অবস্থা থেকে উঠে দাঁড়ায়। তারপর তাদের পাশ দিয়ে হেঁটে দরজার দিকে চলে যায়। অবয়বটা হাঁটছে, কিন্তু যেন পায়ের কোনো শব্দই হচ্ছে না। অবয়বটা চলে যেতেই রোজা লাফ দিয়ে উঠেই লাইট জ্বালিয়েছে। তারপর ফারিয়ার দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলে, আমি যা দেখেছি তুইও কি তাই দেখেছিস? ফারিয়া শুধু মাথা নেড়ে হ্যাঁ বলে, কিন্তু গলা দিয়ে কোনো কথাই বের হতে চায় না। তখন রোজা বলে, কাল ঈদের দিন, এ কথা কাউকে বলিস না, সবাই কিন্তু অনেক ভয় পেয়ে যাবে। তারপরের দিন ছিল ঈদ। ঈদের দিন মোটামুটি ভালোভাবেই কাটে, কোনো সমস্যা হয় না। ঈদের ছুটিতে ফারিয়া ভাবি মামার বাড়িতে বেড়াতে গিয়েছে, কিন্তু চাঁদ রাতের ঘটনাটা তার মাথা থেকে কিছুতেই যাচ্ছিল না। সবার সাথে হাসি আনন্দ করলেও ভেতরে ভেতরে অস্বস্তি কাজ করছিল। এরপর ফারিয়া ভাবি যখন রাতে ঘুমাতে যাবে তখন চোখের সামনে আবার সেই দৃশ্য ভেসে ওঠে। ভয়টা চাপা দিতে মামাতো বোনের সাথে গল্প করতে করতে ঘুমিয়ে পড়ে। হঠাৎ গভীর রাতে অদ্ভুত একটা শব্দে ফারিয়া ভাবির ঘুম ভেঙে যায়। উনি চোখ খুলে যেটা দেখেন তাতে ওনার শরীর বরফের মতো জমে যায়। উনি দেখেন দেয়ালের উপরে ঠিক টিকটিকি যেভাবে চলাচল করে এই টিকটিকির মতো অনেক
ফারিয়া ভাবি ভয়ঙ্কর কিছু দেখেছে। ফারিয়া ভাবির গলা দিয়ে তো কোনো কথাই বের হচ্ছিল না, গলায় কথা আটকে যাচ্ছে। তখন মামা সাথে সাথে ওনাকে শক্ত করে ধরে সূরা পড়েন, পড়ে তার শরীরে ফু দিতে থাকেন। এভাবে অনেকক্ষণ কেটে যাওয়ার পর ফজরের আজান দেয়। এরপর সব স্বাভাবিক হয়ে যায়। ফারিয়া ভাবিকে পরের দিন সকালবেলা মামা জিজ্ঞেস করেন, রাতে কি হয়েছিল? ফারিয়া বলেন যে আমি এত বড় টিকটিকি দেখেছি, জীবনেও এত বড় টিকটিকি মনে হয় কেউ কখনো দেখে না। তার চোখ দুটো ছিল অনেক বড় বড় লাল বর্ণের। ফারিয়া ভাবি আর কিছুই বলতে পারে না, শুধু বলে আমি অনেক ভয় পেয়েছিলাম। পরে মামা এই ঘটনার ব্যাপারে সবকিছু ফারিয়া ভাবির মাকে জানান। তখন তিনি মামাকে বলেন, এখন তাহলে কি করা যায় বলো তো? ভাবির মামি বলেন, আপা আপনি চিন্তা করেন না, আমি এখানে একজন হুজুরের কাছে ঝাড়াতে নিয়ে যাব। এরপর বিকেলবেলা হুজুরের কাছে যান, গিয়ে দেখেন হুজুর বাড়িতে নেই, ঈদের ছুটিতে গ্রামে চলে গেছে। তারা ওখান থেকে ফেরত আসেন। ওখান থেকে তারা বাসায় ফিরে আসার পর ফারিয়া ভাবির মামা তার মাকে জানান যে হুজুর গ্রামে গেছেন। তখন ফারিয়া ভাবির মা বলেন, তাহলে ওকে আজকে ওর মামার কাছে এখানে পাঠিয়ে দাও। বাসায় আসতে আসতে ফারিয়া ভাবির সন্ধে হয়ে যায়। ওই সময় ফারিয়া ভাবির মা ওনাকে তাদের এলাকার মান্নান নামক এক হুজুরের কাছে নিয়ে যান। যাওয়ার পর হুজুর বলেন, সন্ধ্যাবেলা তো আমি কিছু করি না, কাল সকালে আসবেন। তবুও ফারিয়া ভাবির মা অনেক অনুরোধ করাতে হুজুর একটি ছোট্ট কাগজে কয়েকটি সূরা লিখে দেন এবং বলেন রাতে ঘুমানোর আগে এটা পড়ে বুকে ফু দিয়ে ঘুমাতে। ওই রাতে আল্লাহর রহমতে ফারিয়া ভাবির আর কোনো সমস্যা হয়নি, উনি ভালোভাবেই ঘুমিয়ে পড়েন। রাতেও কোনো সমস্যা হয় না। পরের দিন সকালবেলা যখন ফারিয়া ভাবি তার মায়ের সাথে আবার হুজুর বাড়িতে যান, গিয়ে দেখেন হুজুর অসুস্থ। হুজুর বলেন, আমি তো অনেক অসুস্থ, তাই এখন তো ঝাড়ফুঁক করতে পারবো না। হুজুর অসুস্থ হওয়ায় সেদিন আর ফারিয়া ভাবিকে চিকিৎসা করতে পারলেন না। ফারিয়া ভাবির মনে আবার ভয় জেগে ওঠে, ভয়ে আবার উনি অস্থির হয়ে ওঠেন। ফারিয়া ভাবির মা ফারিয়া ভাবিকে নিয়ে বাসায় ফেরত দেন। ফেরার পথে ফারিয়া ভাবি বারবার কি মনে করে পিছন দিকে তাকাচ্ছিলেন। ফারিয়া ভাবি বুঝতে পারছিলেন মনে হচ্ছে কেউ যেন তাকে অনুসরণ করছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছিল না। ফারিয়া ভাবি ভেবেছিলেন একটু বেশি মনে হয় চিন্তা করছেন, এগুলো এই কারণেই মনের মধ্যে আসছে। বাসায় আসার পর এগুলো নিয়ে খুব বেশি না ভেবে ফারিয়া ভাবি নিজের রুমে চলে যান। বসে বসে ভাবছিলেন এগুলো কি হচ্ছে আমার সাথে, কেন এমন হচ্ছে। পরের দিন ফারিয়া ভাবির মা রান্নাঘরে কাজে ব্যস্ত ছিলেন। ফারিয়া ভাবি খেয়াল করলেন যে আবার স্বাভাবিক পরিবেশ আশেপাশে বিরাজ করছে বলে মনে হচ্ছে। কিন্তু সন্ধ্যার পর থেকেই ফারিয়া ভাবির মনটা আবার ভারী হতে থাকে। আগে সব চিন্তা করে বুকের ভেতরে অদ্ভুত একটা চাপ সৃষ্টি হয়। এই পাশে ওই পাশে তাকাতাকি করছিলেন আর মনে হচ্ছিল কেউ যেন ওনাকে দেখছে। ফারিয়া ভাবি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখের দিকে তাকান। খেয়াল করলেন মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। তার সবকিছু আর আগের মতো নেই, কোনো কিছুতেই ভালো লাগে না। রাতে যখন ঘুমাতে যাবেন, ঘুমানোর সময় ওনার মা হুজুরের দেয়া কাগজটা বের করেন এবং হুজুরের যে লিখে দেয়া সূরা এগুলো পড়ে বুকে ফু দিয়ে দেন। এটা করার পর ফারিয়া ভাবি কিছুটা শান্তি পান, ঘুমিয়ে পড়েন। কিন্তু গভীর রাতে হঠাৎ আবার একটি অদ্ভুত শব্দে ওনার ঘুম ভেঙে যায়। চোখ খুলে যেটা দেখেন, এতটা ভয় পেয়েছিলেন মনে হচ্ছে এখনই উনি মারা যাবেন। উনি দেখেন সেই অবয়বটি বড় বড় তার রক্তবর্ণের চোখ দিয়ে তার বিছানায় শুয়ে আছে এবং তার দিকে তাকিয়ে আছে, মানে তার পাশে শুয়ে আছে, তার দিকে তাকিয়ে আছে। প্রিয় লিসেনার্স, একবার ভাবুন যে আমরা কেউ বিছানায় একা শুয়ে আছি, হঠাৎ করে আমরা পাশ ফিরলাম। পাশ ফেরার পর যদি এরকম দেখি যে আমাদের পাশে একজন শুয়ে আছে, এরকম রক্তবর্ণের চোখ করে আমাদের দিকে তাকিয়ে আছে, কি অবস্থা হবে? আর ফারিয়া ভাবি তো তখন ক্লাস 6 থেকে 7-এ উঠেছেন মাত্র। তাহলে ওনার ওই বয়সের অনুভূতিটা কেমন হতে পারে? তো উনি এমন ভয় পেয়েছেন ওই সময়, ওনার গলা দিয়ে কোনো স্বর বের হচ্ছে না, কাউকে ডাকতেও পারছেন না, মনে হচ্ছিল শরীরটা একদম জমে গেছে, মুখ দিয়ে তো কোনো কথা বেরই হচ্ছে না। ওই সময় উনি জ্ঞান হারিয়ে পড়েন। কখন যে আসলে ওনার জ্ঞান ফেরত এসেছে বলতে পারেন না। পরিবারের সদস্যরা মনে করছে যে উনি ঘুমিয়েছেন, এজন্য ডাকাডাকি করেনি। সকালবেলা তার ঘুম ভাঙে, অর্থাৎ তার যখন জ্ঞান ফেরত আসে। এই ঘটনা উনি পরিবারের কাউকে জানান নাই। এই সমস্ত ঘটনা ভুলে যাওয়ার জন্য ফারিয়া ভাবি ভালো করে লেখাপড়ায় মনোযোগ দিতে থাকেন। পরিবারের সবাই মনে করেন তার মেয়ে বোধহয় স্বাভাবিক হয়ে গেছে। এভাবে আরো কয়েকটা দিন কেটে যায়। সবাই তাকে দেখতো যে ফারিয়া ভাবি একদম স্বাভাবিক, স্কুলে যায়, লেখাপড়া করে, হাসে খেলে। কিন্তু ফারিয়া ভাবি জানতেন ভেতরে ভেতরে তার মনটা আগের মতো নেই। এক রাতে ঘুমানোর সময় ফারিয়া ভাবির মনে কেমন যেন একটা ভয় কাজ করছিল। তাই উনি ওনার মাকে বলেন যে আমার সাথে আজকে ঘুমাও আম্মু। এরপর ওনার মা ওনার রুমে ঘুমিয়েছেন ওনার সাথে। মধ্যরাতে তার ঘুম ভেঙে যায়। এরপর ফারিয়া ভাবিটা যেটা দেখেন, এটা দেখেও মারাত্মক ভয় পেয়ে যান। ফারিয়া ভাবি দেখেন সেই কালো অবয়বটি তার এবং তার মায়ের মাঝখানে
নামছে না, উঠছেই না। তখন চোখে যখন পানির ছিটা দিয়েছেন তখন গিয়ে ওনার সেন্স আসে। ওনার মা তো মনে করেছেন যে ফারিহা ভাবি ঘুমাচ্ছে, আসলে তো উনি সেন্সলেস অবস্থায় ছিলেন। যখনই উনি সেন্সে এসেছেন তখনই তো চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করছেন। এরপর বলেন যে এই ঘটনা ঘটেছে। এই কথা শোনার পর ফারিহা ভাবির মা তো বেশ ভয় পেয়ে গেছেন। চিন্তা করলেন যে এগুলো তো আসলে কি হচ্ছে, সমাধানটা কিভাবে করব। এদিকে যেটা হয়, অল্প সময়ের মধ্যেই ফারিহা ভাবির শরীরে মারাত্মক জ্বর চলে আসে। এখন জ্বরের তো চিকিৎসা করার দরকার। ফারিহা ভাবির মা ফারিহা ভাবিকে ডাক্তারের কাছে নেবার প্রস্তুতি নিতে থাকেন। এদিকে ফারিহা ভাবির যেহেতু শরীরে জ্বর আসে, অনেক ঠান্ডা লাগছিল। ঠান্ডায় তার শরীরটা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। যেহেতু জ্বর আসলে মানুষের শরীর এভাবে কাঁপতে থাকে। ওনার পরিবারের লোকজনও খুব চিন্তিত হয়ে পড়েন। সাময়িক সমাধানের জন্য কিছু কম্বল এনে তার শরীরে জড়িয়ে দেন। ও সময় কিন্তু গরমকাল, অর্থাৎ গ্রীষ্মকাল। কিন্তু এরপরেও এমন কাঁপুনি দিচ্ছে, কোনোভাবে কাঁপুনি থামছে না। অনেক কষ্টে ফারিহা ভাবিকে নিয়ে ডাক্তারের কাছে তারা যান। ফারিহা ভাবির বাবাও ছিলেন সাথে। ডাক্তার কিছু ওষুধ দেন, কিন্তু ফারিহা ভাবি আসলে খেতে চাচ্ছিলেন না। তার মুখে কোনো রুচিও ছিল না। তার মা তাকে অনেক জোর করে ওষুধ খাইয়ে দেন। এরপর ঘুমিয়ে গিয়েছেন। স্বপ্নে উনি দেখেন সেই অবয়বটি একটা ভয়ঙ্কর বিষয় দেখাচ্ছে তাকে। সে দেখাচ্ছে ওই অবয়বটা ফারিহা ভাবিকে তার গলায় দড়ি দিয়ে ফ্যানের পাখার সাথে ঝুলিয়ে মেরে ফেলেছে। ফারিহা ভাবি দেখছেন যে তার ডেড বডি ফ্যানের সাথে ঝুলছে, আর ওই অবয়বটা পাশে দাঁড়িয়ে নিঃশব্দে হাসছে, দাঁত বের করে। এরকম স্বপ্নে দেখার সাথে সাথে ফারিহা ভাবি তো চিৎকার করে ঘুম থেকে উঠে পড়েন। এমন চিৎকার দিয়েছেন যে ওই যে পাশের যে প্রতিবেশী রোজার মা, ওনারা সবাই কিন্তু ফারিহা ভাবির রুমে চলে আসেন। সবাই দেখেন যে ফারিহা ভাবির শরীর একদম ঘেমে একাকার হয়ে গেছে। বড় বড় চোখ করে ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর বারবার বলছে, আমাকে মেরে ফেলেছে, আমাকে মেরে ফেলেছে, আমাকে মেরে ফেলেছে। মেরে ফেলবে এটা বলছে না, বলছে মেরে ফেলেছে। রোজার মা এসব দেখে ফারিহা ভাবিকে বলে যে, আপা, এটা সাধারণ কিছু মনে হচ্ছে না। এর আগেও শুনেছি যে তার সাথে ভয়ানক কিছু ঘটেছে। আপনারা কিন্তু বিষয়টার গুরুত্ব দেন নাই, কাজটা কিন্তু ভালো করেন নাই। এগুলো তো গুরুত্ব দেওয়া উচিত। মা হিসেবে আপনি যদি এগুলো মা বোঝেন, তাহলে বাইরের মানুষ কি বুঝবে? মেয়েটার উপর কিছু একটা প্রভাব আছে। তো আসলে শুরুর দিকে তো মা হিসেবে উনি চিন্তা করেছেন যে মেয়েটার কোনো একটা অন্য সমস্যা হতে পারে, ঘুম হচ্ছে না, বা অন্যদের সাথে যদি কোনো ঘটনা ঘটে, এগুলোর একটা বিরূপ প্রভাব তো তার মস্তিষ্কেও পড়তে পারে। এ কারণে এটা হয়েছে। উনিও তো আসলে বুঝতে পারেন নাই। আর তাছাড়া মেয়ে ভয় পেয়েছে। তাকে যদি আরো ভয়ের কথা বলতে থাকেন, তাহলে তো মেয়েটা আরো দুর্বল হয়ে পড়বে। এজন্যই মূলত উনি শুরুর দিকে বিষয়টা অন্যভাবে ট্যাকেল দেওয়ার চেষ্টা করছিলেন। এখন উনি বলছেন যে, আপা, কিভাবে মেয়েটাকে সুস্থ করবো বলেন তো? তখন রোজার মা বলছেন যে, আপনি কি আর মান্নান হুজুরের কাছে যান নাই? তখন ফারিহা মা একটু হতাশ গলায় বলেন, না আপা, আমি তো ভেবেছিলাম যে স্বাভাবিক হয়ে গেছে। তখন তো রোজার মা চিন্তিত হয়ে বলেন, তাহলে আর চলে না বা এখনই যাই, পরে দেরি হলে আরো বড় সমস্যা হতে পারে। আপনার মেয়ের জীবন নিয়েও টানাটানি শুরু হয়ে যেতে পারে। এরপর দুজনেই আর দেরি না করে ফারিহা ভাবিকে নিয়ে সেই মান্নান হুজুরের বাসার উদ্দেশ্যে রওনা হন। যাওয়ার পথে হঠাৎ ফারিহা ভাবির শরীর আবার কাঁপতে শুরু করে। জ্বর ভীষণ বেড়ে যায়, চোখ দুটো লাল বর্ণের হয়ে আসে। ফারিহা ভাবির মা ভয় পেয়ে বারবার পানি খাওয়াতে থাকেন, কিন্তু কোনো কাজ হয় না। হুজুর বাসায় ঢুকতেই মান্নান হুজুর দূর থেকে ফারিহাকে হাতের ইশারায় সামনে ডাকেন। ফারিহা কিছুটা কাঁপতে কাঁপতে হুজুরের সামনে যায়। হুজুর ফারিহা ভাবির মাথায় হাত রেখে ধীরে ধীরে কোরআনের আয়াত পড়তে শুরু করেন। কিছুক্ষণ পড়ার পর হঠাৎ করেই ফারিহার কাঁপুনি বন্ধ হয়ে যায়, জ্বরও যেন কমে আসে। ফারিহা ভাবি স্বাভাবিকভাবে শ্বাস নিতে থাকেন। তখন মান্নান হুজুর গম্ভীর গলায় বলেন, আপনার মেয়ের এই সমস্যা আসলে এত দূর গিয়েছে, আপনি কেন পরবর্তীতে আর আসেন নাই আমার কাছে? আর কয়েকটা দিন দেরি করলে তো বড় ধরনের সমস্যা হয়ে যেত। আপনার মেয়ের পিছনে এক ভয়ঙ্কর জিনের নজর রয়েছে। এই জিনটি এতদিন যাবৎ আপনার মেয়ের উপর প্রভাব বিস্তার করে আসছিল, যার কারণে এমনটা হয়েছে। আরো কিছুদিন গেলে হয়তোবা এই জিনটা আপনার মেয়ের এত বড় একটা ক্ষতি করে ফেলত। তখন শুধু আপনারা আফসোসই করতেন, আর কিছুই করতে পারতেন না। কি কারণে এই জিনটা ফারিয়াপুর পিছু লেগেছে হুজুর সঠিকভাবে এটা বলতে পারেননি, কিন্তু সবাই ধারণা করেছিল ওনাদের বাসার পাশে যে মসজিদটা করা হয়েছিল, ওরা তো লোকমুখে শুনেছিলেন যে একজন হুজুর ওখানে কিছু দুষ্টু জিনকে বন্দী করে রেখে দিয়েছিলেন। এরপর তো ওখানে বড় আকারে মসজিদ করা হয়। এরপর থেকে আশেপাশে এই ধরনের সমস্যা শুরু হয়েছে। হয়তোবা এই জিনগুলো মুক্তি লাভ করেছে নির্মাণ কাজ করার জন্য। ওখানে যখন গর্ত করা হয়েছে, হতে পারে যে জিনিসগুলোর মধ্যে জিন
যাবে না, দরকার হলে কাউকে সাথে নিয়ে বের হতে হবে। এসব নিয়মকানুন উনি মেনে চলতে পারেন কয়েক মাস। এরপর হুজুর ফারিয়া ভাবির কাছে এসে বলেন, ভয় পাস নে মা, জিনটা তোর পিছু পুরোপুরি ছেড়ে যায়নি, কিন্তু তুই ভয় পাবি না। যা যা বললাম মেনে চলবি, ইনশাল্লাহ জিনিসগুলো কমে যাবে। তবে তোর উপর ভর করার চেষ্টা করবে, মনে সাহস রাখবি। ভয় পেলে কিন্তু ওরা আরও সুযোগ পেয়ে যায়। এরপর ফারিয়া ভাবি তার মায়ের সাথে এবং ওই যে রোজার মায়ের সাথে বাসায় এসে পড়েন। তাবিজগুলো শরীরে পড়ে ফেলেছেন। রাত যখন হয়, ফারিয়া ভাবি ঘুমিয়ে পড়লেও আবারও কেমন যেন অস্থিরতা তার মধ্যে অনুভূত হতে থাকে। তার কাছে মনে হয় কেউ যেন তার দিকে এক নজরে তাকিয়ে রয়েছে। বিছানা থেকে উঠে লাইট অন করে দেখে, না, কেউ নাই। আয়াতুল কুরসি পড়ে নিজেকে শান্ত করে আবারও ঘুমিয়ে পড়ে। সকালে উঠে সে স্কুলে যেতে চাইলে ফারিয়া ভাবির মা বলেন, কদিন স্কুলে যেতে হবে না, পুরোপুরি স্বাভাবিক হলে তারপর যেও। এই কথা শুনে ফারিয়া ভাবি তার মাকে আর কিছুই বলেননি। 2 সপ্তাহ পর ফারিয়া ভাবি আবার স্কুলে যেতে শুরু করেন। সবকিছু আল্লাহর রহমতে ভালোভাবেই কাটছিল, কিন্তু স্কুল শেষে কোচিং শুরু হওয়ার পর থেকে আবারও ফারিয়া ভাবির ভেতরে ভয় অনুভব হতে থাকে। সবসময় কেন জানি মনে হয় যে তার সাথে কেউ রয়েছে। সে সবসময় তার উপর আবার নজর রাখতে শুরু করেছে। কোচিং শেষে দুপুরের দিকে যখন সে একা বাসায় যায়, তখনও তার কেমন যেন মনে হয় কেউ পিছু পিছু হাঁটছে। উনি এতটা ভয় পেতেন যে মনে হতো যে উনি মাথা ঘুরে পড়েই যাবেন ওখানে। কখনো কখনো পেছন দিকে তাকিয়ে দেখতেন কেউ আছে কিনা। দেখতেন যে কেউ নাই, মনের মধ্যে আবারও ভয় তৈরি হতো। দৌড়ে বাসায় চলে আসতেন। বিকেলবেলা যখন ফারিয়া ভাবি তার মিসের কাছে প্রাইভেট পড়তে গিয়েছেন, তার বাসাটা অবশ্য কিছুটা দূরে একটা নির্জন জায়গায়। এদিকে ফারিয়া ভাবির মনের ভয় তো কাটেনি। প্রাইভেট পড়ার পর বাসায় ফিরতে ফিরতে মাগরিবের আজান দিয়ে দিত আর কি, যার কারণে ওনার মনের মধ্যে ভয়টা আরো বেশি অনুভূত হতো। হুজুরের কথা যখন মনে হতো, তখন উনি দোয়া দুরূদ পড়তেন, সাহস করতেন, বিষয়গুলো নিয়ে খুব বেশি চিন্তা করতে চাইতেন না। তো এভাবেই কিন্তু চেষ্টা করছিলেন যে নিজেকে সামাল দেওয়ার জন্য। এরপরেও বিভিন্ন বিষয় ঘটেছে। ওই হুজুরের কাছে গিয়েছেন। হুজুর প্রায় 7-8 মাস আরও কিছু আমল করতে বলেছিলেন। তবে 2019 সালে যখন ফারিয়া ভাবির পরিবার ওই বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে যায়, সেখানে আরেকটা স্কুলে ভাবিকে ভর্তি করানো হয়। সেখানে আবার লেখাপড়া শুরু করেছেন। হুজুরের দেয়া যে আমলগুলো, সেগুলো করে যাচ্ছিলেন। আলহামদুলিল্লাহ, স্বাভাবিকভাবে অনেকগুলো দিন কেটে গেছে। ওই অবয়বটাকে উনি দেখেননি, তার উপস্থিতি অনুভব করেননি। ফারিয়া ভাবি ভেবেছেন অবয়বটি বোধহয় একেবারে চলে গেছে। 2021 সালে ফারিয়া ভাবি তাবিজগুলো খুলে একটি কৌটায় রেখে দিয়েছেন। চিন্তা করেছেন আবার যদি কখনো দরকার হয় তখন এগুলো পড়বেন। স্বাভাবিকভাবে 2-3 বছর কেটে গিয়েছে। 2024 সালে ফারিয়া ভাবি কলেজে পড়ছেন। এইচএসসি দেওয়ার আগে থেকেই ফারিয়া ভাবির বিয়ের কথা চলছিল। 2024 সালের মে মাসে নবাবগঞ্জের এই যে তানজিমাপুর খালাতো ভাই স্পন্দন ভাইয়ের সাথে ফারিয়া ভাবির বিয়ে হয়। বিয়ের 1 মাস পর থেকেই আবারও ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকে। একদিন সকালবেলা ফারিয়া ভাবি যখন তার স্বামীকে কাজে যাওয়ার জন্য বিদায় দিয়ে ঘরে গিয়ে শুয়ে পড়েছেন, কিছুক্ষণ পর তার মনে হয় কেউ একজন তার ঘরে আসলো, এসে তার মাথায় সুন্দরভাবে হাত বুলিয়ে দিচ্ছে। ফারিয়া ভাবি স্পষ্টভাবে তা অনুভব করতে পারেন যে কেউ একজন তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ফারিয়া ভাবি যখন চোখ খুলেছেন, তিনি দেখেন ঘরে কেউ নেই। তিনি চিন্তা করেন, ঘরে তো কেউ নেই, তাহলে কে আমার মাথায় হাত বুলিয়ে দিল? ফারিয়া ভাবি আবার নিজে নিজে ভাবতে লাগলেন, এমনটা কেন হলো? মনে হয় ক্লান্তি খুব বেশি লাগছিল, এই জন্য এমনটা মনে হয়েছে। তাছাড়া তো এমনটা মনে হবার কোনো কারণ দেখি না। এমনটাই ভেবেছেন। এরপর উনি আবার একটু ঘুমানোর চেষ্টা করলেন। ঘুমিয়েও গিয়েছেন। তখন দেখলেন যে একটা অবয়ব। তবে এই অবয়বটা ভয়ঙ্কর কিছু না। মনে হচ্ছে কোনো শক্তিশালী একটা মানুষ তার হাত চেপে ধরেছে, তাকে মারার চেষ্টা করছে। লোকটার চেহারা দেখার অনেক চেষ্টা করছেন, বা চেহারাটা কেমন বোঝার চেষ্টা করছেন, কিন্তু চেহারাটা বুঝতে পারছেন না। তখনই তার ঘুম ভেঙে যায়। এটা তো দিনের বেলা হয়েছে, রাতের বেলাতেও সেম ঘটনা ঘটেছিল। রাতের বেলাতেও এরকম একটা স্বপ্ন দেখার পর তার যখন ঘুম ভেঙে যায়, তখন উনি ফোনটা হাতে নিয়ে দেখেন রাত 3:30 মতো বাজে। তো এরকম স্বপ্ন কিন্তু উনি দেখছেন। ওনার হাজবেন্ড পাশে ঘুমাচ্ছেন, তারপরেও কিন্তু এরকম স্বপ্ন উনি দেখছেন। ভয়ে যখন ঘুম ভেঙে যেত, ওনার হাজবেন্ডকে ডাক দিতেন। ওনার হাজবেন্ডের একটা সমস্যা হতো কি, যে এরকম স্বপ্ন দেখার পর ওনার হাজবেন্ডকে যখন ফারিয়া ভাবি ডাকাডাকির চেষ্টা করতেন, কোনোভাবে তার ঘুম ভাঙাতে পারতেন না। মনে হতো যে উনি এমন ঘুম দিয়েছেন, উনি আর পৃথিবীর জগতে নেই, ওনার রুমটা অন্য জগতে ঘোরাফেরা করছে। কোনোভাবে তাকে ঘুম থেকে উঠানো যাচ্ছে না। কিন্তু এমনটা কিন্তু হয় না কখনো। বিশেষ করে দুঃস্বপ্ন দেখার পর যখন উনি ওনার হাজবেন্ডকে ডাকার চেষ্টা করেন, তখনই ওনার হাজবেন্ডের সাথে এমন হয়, তাকে ঘুম থেকে জাগাতে পারেন না।
তো যাই হোক, একই ধরনের স্বপ্ন যখন বেশ অনেকবারই দেখলেন, ওনার হাজব্যান্ডকেও ডেকে উঠাতে পারেন না। বলেছিলেন অবশ্য যে তোমাকে ডাকলাম, রাতের বেলা উঠলা না। ওনার হাজব্যান্ড তো কিছুই বুঝতে পারে না যে কই কি ডাকলা, আমার তো ঘুম এত গভীর না, আমার তো ডাক দিলেই ঘুম ভেঙে যায়, আমি তো এরকম কোনো ডাক শুনেছি বলে মনে পড়ে না, তাহলে তো আমি উঠতামই। বিষয়টা ওনার হাজব্যান্ডের কাছে অদ্ভুত লাগে। তো যাই হোক, এই বিষয়গুলো পুরোপুরি ওনার হাজব্যান্ডকে যখন শেয়ার করেছেন, তখন ওনার হাজব্যান্ড বলেন যে আচ্ছা, তুমি এই ধরনের স্বপ্ন দেখছো, আমাকে আগে কখনো বলো নাই কেন? তখন ওনার হাজব্যান্ড বলেন যে একই ধরনের স্বপ্ন নাকি? ওনার হাজব্যান্ডও দেখেন রাতের বেলা স্বপ্নের ভিতরে এইরকম অবয়বকে দেখেন যে তাকে মারধর করার জন্য আসছে। অনেক সময় উনি নিজেও বুঝতে পারেন এটা স্বপ্নের মধ্যেই হচ্ছে। স্বপ্নের মধ্যে অনেক ভয়ঙ্কর জিনিস ঘটলে মানুষ কিন্তু ঘুমের মধ্যেও চেষ্টা করে নিজের ঘুমকে ভাঙিয়ে ফেলার জন্য। উনি নাকি স্বপ্নের মধ্যেই নিজের ঘুমকে ভাঙিয়ে ফেলার চেষ্টা করলেও কোনোভাবেই উনি ওনার ঘুমকে ভাঙিয়ে ফেলতে পারতেন না। এরকম কিন্তু হয় যে মানুষ অনেক ভয়ঙ্কর কিছু দেখছে, নিজের ঘুমকে জোর করে ভাঙিয়ে ফেলার চেষ্টা করছে স্বপ্নের মধ্যেই, এরকম হয়। এটাও নাকি উনি করতেন, কিন্তু এটা হতো না। উনি দেখতেন যে ওনার স্ত্রী, এই যে ফারিহা, এই ফারিহা ভাবিকেও নাকি কোনো একটা শক্তিশালী মানুষ এসে ধরেছে, ধরার পর তাকে মারধর করার চেষ্টা করছে। ওনার হাজব্যান্ড ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু কিছুই করতে পারছেন না। তো এরকম কথা যখন ফারিহা ভাবি শোনেন, উনিও বেশ ভয় পেয়ে যাবেন। উনি মনে মনে চিন্তা করেন যে বিষয়টা তো এখন আর স্বাভাবিক পর্যায়ে নাই। ফারিহা ভাবি এবং ওনার হাজব্যান্ড দুজনই বেশ চিন্তিত হয়ে পড়েন। রাতের বেলা ওনারা যে কোনো ধরনের দোয়া দুরুদ পড়লেও এই স্বপ্ন দেখা থেকে নিজেদেরকে আর রক্ষা করতে পারছিলেন না। এক রাতে ফারিহা ভাবি স্বপ্নে দেখেন যে ওনার হাজব্যান্ড অন্য এক লোককে নিয়ে রুমে ঢুকেছেন। লোকটি দেখতে অনেক লম্বা এবং শক্তিশালী, তার বডিটা অনেকটা ওই যে আমরা হাল্ক দেখি এইরকম হালকার বডির মতো। ফারিহা ভাবি তখন নাকি খাটে বসা ছিল, লোকটিকে রুমের মধ্যে ঢুকিয়ে দিয়ে তার হাজব্যান্ড রুম থেকে বের হয়ে যাচ্ছিল। তখন ফারিহা ভাবি প্রচন্ড ভয় পেয়ে যান। বারবার তার হাজব্যান্ডকে উনি ডাকছেন এবং বলছেন যে আমাকে একা রেখে কোথায় যাচ্ছ? ওনার হাজব্যান্ড কোনো সাড়া না দিয়েই তার দিকে তাকিয়ে ভয়ঙ্করভাবে হেসে দিয়েছে। যদিও বা এটা হয়নি, ওনার স্বপ্নে যেটা দেখেছে, ওনার হাজব্যান্ড ভয়ঙ্করভাবে হেসে দিয়েছে। তখন ওনার কাছে এই বিষয়টা মনে হয়। তখন আর ওনার হাজব্যান্ডকে ডাক দিতে সাহস হলো না। যদি ওনার হাজব্যান্ড ঘুম থেকে উঠে সত্যিভাবে হেসে দেয়, তখন আরেক বিপদ হবে। সারা রাত আর ঘুমাতে পারেননি ভয়ে। ফজরের আজান মানে যখন ভেসে আসে, তখন ওনার ঘুম আসে। সকালবেলা ওনার হাজব্যান্ড ওনার শাশুড়িকে সব কথা খুলে বলেন। তখন ওনার শাশুড়িও বলেন যে আরে কি ব্যাপার, তোমরা কি বলো? আমিও তো একই ধরনের স্বপ্ন দেখতেছি। আমি দেখতেছি যে আমার ছেলে তোমাকে নিয়ে একটা পুরনো বাড়িতে চলে যাচ্ছে, আমিও সাথে যাচ্ছি। এরপর তোমাকে সেই পুরনো বাড়িতে রেখে আবার আমরা দুজন চলে আসতেছি আমাদের বাসায়। তখন পরিবারের সবাই বুঝতে পারেন যে বিষয়টা এখন সবাই সাফার করতেছেন, এখন সবাই আক্রান্ত হয়ে যাচ্ছেন। যে কোনো মূল্যে এই সমস্যার সমাধান করতেই হবে। দেরি না করে ওনার হাজব্যান্ড পরিচিত এক হুজুরকে কল করেন। হুজুর তখন অবশ্য এলাকায় ছিলেন না, ঢাকায় গিয়েছিলেন। হুজুর ফারিহা ভাবিকে কতগুলো সূরা বলে দেন। রাতে এগুলো পরে পানিতে ফু দিয়ে পুরো ঘরে এবং ফারিহা ভাবির গায়েও ছিটাতে বলেন। এরপর আলহামদুলিল্লাহ ওই রাতে অবশ্য কোনো সমস্যা হয়নি। ওনারা ওই রাতে বাজে কোনো স্বপ্ন দেখেননি। দুদিন পর হুজুর তাদের বাসায় এসে ফারিহা ভাবিকে দেখেন এবং ভালো করে ঝাড়ফুঁক করে দেন। তিনি কিছু পানি পড়া দেন আর বলে দেন যে রাতে ঘুমানোর আগে তাদের ঘরে নিজের শরীর এবং বিছানায় পানি ছিটাতে। আরও বলেন সবসময় পাক পবিত্র থাকতে, নাপাক অবস্থায় কোনোভাবে সন্ধ্যার পর দরকার ছাড়া ঘর থেকে বাইরে বের হওয়া যাবে না। যদি একান্ত বের হতেই হয়, অজু অবশ্যই করে নিতে হবে, এছাড়া কোনো উপায় নেই। 3 কুল আয়াতুল কুরসি পড়ে শরীর বন্ধ করতে হবে। এরপর বাইরে যদি যেতে হয় তাই করতে হবে, বাইরে যেতে হবে। মাগরিবের আজানের আগে দরজা জানালা বিসমিল্লাহ বলে বন্ধ করতে হবে। যে কোনো কাজ, যেমন খাওয়ার শুরুতে, রুমে যাওয়ার শুরুতে, ওয়াশরুমে যাওয়ার শুরুতে, বাইরে বের হতে যেই দোয়াগুলো রয়েছে, মাসনুন দোয়া যেগুলো রয়েছে, এগুলো করতে হবে। এমন কোনো কাজ যেই কাজের নির্দিষ্ট কোনো দোয়া রয়েছে কিন্তু ওনারা জানেন না, সেক্ষেত্রে বিসমিল্লাহ বলে কাজটি শুরু করতে হবে। 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, কোনোভাবেই নামাজ ছাড়া যাবে না। কিন্তু সমস্যা আবারও হবে। হুজুরকে জিজ্ঞেস করা হয় কি কারণে সমস্যা হচ্ছে। হুজুর বলেন যে এগুলো মেনে চলেন, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। এছাড়া উনি আর কিছু বলেননি। আলহামদুলিল্লাহ এরপর থেকে ফারিহা ভাবি আর ওনার শ্বশুরবাড়ির লোকজন এ ধরনের স্বপ্ন আর দেখেননি। আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যায়। ফারিহা ভাবির কিন্তু এখনো চিকিৎসা চলছে। ওনার উপর কেন এই জিনটা এসে আক্রমণ করেছিল, মূল কারণটা কিন্তু এখনো অমীমাংসিতই থেকে যায় বলে জানিয়েছেন আনোয়ার ভাই আমাদেরকে। আর যে সমস্ত হুজুরদের কাছে নিয়ে যাওয়া হয়েছে
আজ এ পর্যন্তই। আমি সুমন। আবারও দেখা হবে নতুন একটি ভৌতিক এবং রোমাঞ্চকর সত্য ঘটনা নিয়ে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।